সেমিফাইনালে যেতে 12 ওভার 1 বলে 116 রান করতে হবে বাংলাদেশকে। দ্রুত 4 উইকেট হারিয়ে চাপে টাইগাররা। ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ। গণভবনে সকাল 11টায় কথা বলবেন সমসাময়িক নানা বিষয়। সিঙ্গাপুর হাইকমিশনের কোনো সহায়তা পান না বাংলাদেশি কর্মীরা। পাসপোর্ট নবায়নে ধীর গতি, সদিচ্ছার অভাব দেখছেন বিশেষজ্ঞরা। মালয়েশিয়া পাঠানোর কথা বলে 3.5 কোটি টাকা নিয়ে লাপাত্তা নওগাঁর সাজিদুর। জায়গা জমি বিক্রি করে সর্বশান্ত 70 পরিবার। এবং কাদা পানিতে মাখামাখি মিরপুরের রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকার রাস্তাঘাট। কথা রাখেননি জনপ্রতিনিধিরা, এলাকাবাসীর ভোগান্তি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবার শুরুতেই টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সামনে সেমিফাইনালের হাতছানি। শেষ 4-এ যেতে 12 ওভার 1 বলে 116 রান করতে হবে বাংলাদেশকে। জবাব দিতে নেমে এখন পর্যন্ত সংগ্রহ 4 উইকেটে 51 রান। 0 রানে ফেরেন তানজিদ তামিম। তাকে ফেরান আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে যুক্ত হচ্ছেন মাইনুদ্দিন আরিফ। সেমিফাইনালের স্বপ্ন তো ফিকে হয়ে যাচ্ছে, দর্শকের মাঝে কেমন প্রতিক্রিয়া দেখছেন? লিনিয়া, আমি এই মুহূর্তে টিএসসিতে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যে ক্রিকেট প্রেমীরা রয়েছে তাদের মধ্যে কি ধরনের উত্তেজনা কাজ করছে। অর্থাৎ এই প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলার মতো একটা যে সম্ভাবনা রয়েছে সেটিতে বাংলাদেশ পৌঁছাচ্ছে এমনটি দেখা যাচ্ছে। আপনি জানেন 4 উইকেটে এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ রয়েছে 63 রান। অর্থাৎ তাদের যে আরও 4 ওভার রয়েছে সে 4 ওভারে তাদের রান সংগ্রহ যেখানে অর্থাৎ তাদের রান সংগ্রহ রয়েছে আর 43 রান রয়েছে। এবং এই রানটি করতে পারলে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে। এবং সেই সেমিফাইনাল খেলার জন্য বাংলাদেশের যে ক্রিকেটের যে প্রেমীরা রয়েছে তারা আসলে সকাল থেকেই যে খেলা শুরু হয়েছে সে তখন থেকেই অপেক্ষা, বিভিন্ন জায়গা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এসে একসঙ্গে খেলা দেখছেন এবং তারা আসলে প্রত্যাশা করছেন যে বাংলাদেশ আজকের এই ম্যাচে আফগানের সাথে তারা বিজয় অর্জন করবে এবং যে 12 ওভার 1 বলের যে কথা রয়েছে 116 রানের যে টার্গেট রয়েছে সেটি তারা পূর্ণ করতে পারবে। আপনি জানেন যে কিছুক্ষণ আগে আসলে যে উইকেটটি পড়েছে, লিটনের যে উইকেটটি গিয়েছে সেটা 10 বলে 10 রান করেছে। এরপরে কিছুটা হতাশ হয়ে পড়লেও যে এখনকার যে খেলাটি রয়েছে, এখন যারা খেলছে তাদের খেলা দেখে অনেকটুকু তারা আশাবাদী, যে তারা আশা করছেন বাংলাদেশের সাথে তারা খেলে, আফগানের সাথে খেলে তারা বিজয় অর্জন করবে। আমরা একজনের সঙ্গে কথা বলি, আজকের খেলার কি বুঝতেছেন এই মুহূর্তে? মানে খেলা তো একবারে জমজমাট একটা অবস্থায়, আফগানের সাথে আমরা কতটুকু সম্ভাবনা রয়েছে 12 ওভার 1 বলে জেতার মতো? কখনো মনে হচ্ছে আমরা 12 ওভার 1 বলে ম্যাচটা কমপ্লিট করতে পারবো। মনে হচ্ছে না বাংলাদেশ পারবে, হৃদয় শেষ। আরও একটি উইকেট হৃদয়, তিনিও এই মুহূর্তে আউট হয়েছেন এবং আউট রানের যে দরকার, 42 রানের যে দরকার, সেটি আসলে এই মুহূর্তে তাদের পক্ষে সম্ভব হবে এবং সেই সম্ভাবনার মধ্য দিয়েই বাংলাদেশ টি-20 বিশ্বকাপে সর্বপ্রথম সেমিফাইনাল খেলবে। শুধু সেমিফাইনাল না, তাদের যে প্রত্যাশার জায়গাটা সেটি হচ্ছে যে বাংলাদেশ সেমিফাইনাল যেমনকি খেলবে এমনকি বিশ্বকাপে ফাইনাল খেলবে বাংলাদেশ, এমনটি প্রত্যাশা করছেন এখানকার যেসব ক্রিকেট প্রেমীরা রয়েছে তারা। লিনি, এ ছিল আমার কাছে টিএসসি থেকে টি-20 বিশ্বকাপের বাংলাদেশের সর্বশেষ সংবাদ। আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, টি-20 বিশ্বকাপে সুপার 8 আফগানিস্তানের দেয়া 116 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাইনুদ্দিন আরিফ। ভারত সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে সকাল 11টায় গণভবনে সংবাদ সম্মেলন হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 21 জুন 2 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী। সফরে 2 প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে 7টি নতুন এবং 3টি নবায়ন সহ 10টি সমঝোতা স্মারক সই হয়েছে। এসব বিষয়ের পাশাপাশি সমসাময়িক নানা বিষয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাগ্য ফেরানোর জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ পাড়ি দেয় বিদেশে। সিঙ্গাপুরেও রয়েছে লাখ লাখ শ্রমিক, কিন্তু কোনো সমস্যা পড়লে পাওয়া যায় না হাইকমিশনের কোনো সহায়তা। বিশেষ করে পাসপোর্ট রিনিউ করতে লাগে দীর্ঘ সময়। পাসপোর্ট নিয়ে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেন দোষারোপ করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই।
আর বিশেষজ্ঞরা বলছেন সরকারের সদিচ্ছার অভাব। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর, দেশটিতে বিদেশি শ্রমিকদের চাহিদা বরাবরই বেশি। গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য শীর্ষ 5 গন্তব্যের একটি এই সিঙ্গাপুর। সেদেশে বেশিরভাগ কর্মী নিয়োগ হয় নির্মাণ খাত ও জাহাজ নির্মাণ শিল্পে। গত বছর বাংলাদেশ থেকে মোট 53,265 জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। কেমন আছে বাংলাদেশের শ্রমিকেরা? বলছেন দিন দিন কাজ কমে যাচ্ছে, তবে নিয়ম কানুন মেনে চললে অন্য দেশ থেকে সিঙ্গাপুরের পরিবেশ অনেকটাই ভালো। সবসময় মন তো দেশেই পড়ে থাকে, মনে চায় তো পারলে প্রতি মাসেই যাই, কিন্তু যাওয়া তো আর যায় না। যখনই সময় হয় তখনই আমরা আবার চলে যাই, উড়ে যাই, মন চাই প্রতিদিন উড়ে যাই। খারাপ তো অবশ্যই লাগে, ঠিক আছে। তা অনেক সময় দেখা যায় সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়া হয় না। অনেক সময় কিছু করার নাই, অনেক সময় টাইম মেনটেনেন্স হয় না, এটা হয় না। তো দিন দিন কাজের পরিমাণ খুবই ঘাটতি, ঠিক আছে। আপনার বেতন একই কোম্পানি এক এক রকম দিতেছে। এই দিক থেকে দেখলে দেখা গেছে আপনার মানে সব মিলাই মোটামুটি এখন সিঙ্গাপুরের যে প্রবাস জীবনযাপন দিন দিন খুবই টাফ হয়ে যাইতেছে। হাই কমিশন নিয়ে অভিযোগের শেষ নেই প্রবাসী শ্রমিকদের। পাসপোর্ট নবায়ন নিয়ে রীতিমতো প্রায় হয়রানি হতে হচ্ছে তাদের, নেই কোনো সমাধান। কোনো হেল্প করে না, সাহায্য করে না। আমরা পাসপোর্ট করতে গেলে, পাসপোর্টের রিনিউয়েশন করতে গেলে আমাদের খুব হয়রানি করে। একজনে জানে না, দেখা গেছে 4 মাস আসছে পাসপোর্টের মেয়াদ, বাট হে ই পাসপোর্ট করবো এখন, মানে সাডেনলি আসলে ওনার অ্যাপয়েন্টমেন্টটা দেখা গেছে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে, ওনার অ্যাপয়েন্টমেন্টটা আপনার দিয়ে দিছে। পরে এইগুলো সমস্যা হয়ে যায়, সম্মুখীন হয়। আমরা যখন যাই দেখা যাচ্ছে অ্যাপ্লাই করো, মানে খুবই ঝামেলা করে। অন্য যেমন ইন্ডিয়ান হাই কমিশনার যে টেক কেয়ার, বাংলাদেশে আমি না, যে কোনো একটা জিনিস আমাদের একটা পাসপোর্ট দিলে 1 মাস লাগে, আর ওদের লাগে মাত্র 2 দিন। হাই কমিশনটা যেখানে রাখা হয়েছে, আপনি যদি গুগলও সার্চ করেন বিল্ডিংয়ের চারিদিকটা ঘুরাইবো, কিন্তু জায়গাটা দেখায় না। অন্যান্য কান্ট্রি যায়, যেমন ইন্ডিয়া যায়, আমাদের পার্শ্ববর্তী বন্ধু কান্ট্রি 5 দিন থেকে 6 দিন, আর আমাদের অ্যাপ্লাই করতে লাগে $25, আপনার পাসপোর্ট রিনিউয়ালে লাগে $210, আর এমার্জেন্সি ভাবে করতে গেলে $290। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি একে আব্দুল মোমেন স্বীকার করলেন হয়রানির কথা। জানান দুর্নীতির কারণে এসব সমস্যার সৃষ্টি হচ্ছে। অনেক সময় নেই, কেন সময় নেই আই ডোন্ট নো, ওদের জিজ্ঞেস করতে হবে। এন্ড দোষের ভাগী হয় পররাষ্ট্র মন্ত্রণালয়, যেহেতু তারাই ব্যাটা ভাটা নিয়েছে। আমরা এই নিয়ে একাধিকবার হোম মিনিস্টারের সাথে বসেছি আমি মন্ত্রী থাকার সময়, এবং পাসপোর্ট অফিসটাকে ঢেলে সাজানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু খুব একটা সাকসেসফুল হয়নি। বিশেষজ্ঞরা বলছেন প্রবাসীদের সমস্যা সমাধানের চেয়ে হাই কমিশন ভিআইপি প্রোটোকল নিয়ে বেশি ব্যস্ত থাকে। এইখানে সমন্বয়হীনতাটা রয়েছে দূতাবাসের ক্ষেত্রে। যতই আমরা বলি না কেন যে না আমরা একসাথে কাজ করি, একই অফিসে বসলেই তো একই সাথে কাজ করা আসলে হয় না। আমাদের প্রবাসী ভাই বোনেরা তারা যোগাযোগ করেন, কিন্তু সেখান থেকে হয় ফোন কেউ রিসিভ করে না, করলেও বলেন যে পরে যোগাযোগ করবেন ইত্যাদি। এমনও আমরা জানি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ওয়েজ অ্যান্ড ওয়েলফেয়ার বোর্ডের ফান্ড আছে, এই লেবার কর্মকর্তারা যারা নিয়োগ হয় তাদের জন্য যে গাড়ি বরাদ্দ হয়, অর্থাৎ আমার শ্রমজীবী মানুষের টাকায় যে ওয়েলফেয়ার বোর্ড, সেই ওয়েলফেয়ার বোর্ডের টাকায় কেনা গাড়ি দূতাবাসে, সেইটা ব্যবহার হচ্ছে প্রোটোকলের জন্য। সরকারের সমন্বয়হীনতাকে দায়ী করলেন এই অভিবাসন বিশেষজ্ঞ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। মালয়েশিয়া পাঠানোর কথা বলে 3.5 কোটি টাকা নিয়ে লাপাত্তা নওগাঁর সাজিদুর রহমান। প্রতারিত হন বিদেশ যেতে ইচ্ছুক জেলার 70 জন। অনেকের হাতে ধরিয়ে দেওয়া হয় ভুয়া টিকিট ও ভিসা। জায়গা জমি বিক্রি করে দালালকে টাকা দিয়ে বিদেশ যেতে না পেরে সর্বশান্ত এসব মানুষ। সহকর্মী কাজী কামাল হোসেনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপনব্য। মালয়েশিয়া যাওয়ার জন্য ভিসা টিকিট নিয়ে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে আসেন রাজু, রবিউল, মাহবুব সহ আরো কয়েকজন। কিন্তু বিমানবন্দরে এসে তাদের মাথায় হাত। জানতে পারলেন ভিসা টিকিট দুটোই ভুয়া। নকল ভিসা এবং নকল টিকিট বুকিং দেওয়ার কথা বলে বুকিং এর টিকিট নিছে, দিয়ে আমাদেরকে বলেছে সবাই 5.5 লক্ষ টাকা দাও। যে আমার আসলে বেঁচে থাকা ঠিক না মৃত্যুবরণ করা উচিত, আমি কিছু বুঝতে পারছি না। আমি টাকা দিতে দিতে আজ নিঃস্ব। এভাবে ভুয়া ভিসা টিকিট দিয়ে 70 জনের কাছ থেকে 5 লাখ টাকা করে প্রায় 3.5 কোটি টাকা হাতিয়েছে নওগাঁর আত্রাই উপজেলার জগদাস গ্রামের সাজেদুর রহমান। বর্তমানে লাপাত্তা এক সময়ের এই মালয়েশিয়া প্রবাসী সাজেদুর।
গ্রামের সহজ সরল মানুষ মালয়েশিয়া যাওয়ার জন্য জমি জমা, স্বর্ণালংকার, গরু ছাগল বিক্রি ও ঋণ করে কয়েক দফায় টাকা দেন সাজেদুরকে। টাকা নিয়ে অনেক ঘুরেও তার মাধ্যমে বিদেশ যেতে পারেননি কেউ। এরপর এসব ভুক্তভোগীদের কেউ কেউ হাতে পান এসব ভুয়া ভিসা টিকিট। এখন সর্বশান্ত এসব মানুষের অনেকেই ঋণের চাপে বাড়ি ছাড়া। ব্যাংকের টাকা তুলেছি, সুদের টাকা লিছি, এইভাবে সুদটা নিচ্ছি। 5 লাখ টাকা কিস্তিতে তুলে দিছি, 3 বারে টাকা দিছি। আমি 5,85,000 টাকা ওর কাছে পেড দিছি, দেওয়া পরও ওই তাল বাহানা এখনো ছাড়িচ্ছে না। এসব বিষয়ে সাজেদুরের সঙ্গে যোগাযোগ করা হলে আশ্বাস দেন ভুক্তভোগীদের বিদেশে পাঠানোর। আর পুলিশ বলছে লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। তাদের মালয়েশিয়াতে এনে যেভাবে হোক তাদের কর্ম কাজ যেটা বা কোম্পানি সবকিছু ঠিক রেখে তাদের মালয়েশিয়া এনে কাজ দেওয়া আমার লক্ষ্য হয়। অভিযোগ পেলে আমরা প্রপারলি এটি তদন্ত করব, তার যতগুলো অপরাধ প্রমাণিত হবে সবগুলোর আমরা চার্জশিট দাখিল করব এবং ভুক্তভোগী মানুষগুলো যারা টাকা দিয়ে প্রতারিত হয়েছে তাদের এই প্রতিকার যেন তারা দ্রুত পায়, এই বিষয়ে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে করণীয় যা যা আছে আমরা সবগুলোই করব। ভুক্তভোগীদের চাওয়া শিগগিরই প্রতারক সাজেদুরের কাছ থেকে টাকা উদ্ধারে পদক্ষেপ নেবে প্রশাসন। নিউজ ডেস্ক, দিস টিভি। সংবাদ সকালে আরো থাকছে। বিদ্যুতের ভুতুরে বিলে বিপাকে কুষ্টিয়া ভেড়ামারার গ্রাহকরা অভিযোগ করেও মিলছে না সুরাহা, ইচ্ছে মতো বিল তৈরির অভিযোগ। ছাগলকান্দে এনবিআর সদস্য মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশরামস জগলুল হোসেনের আদালত শুনানি শেষে আদেশ দেন। আর আদালতের নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি। এদিকে মতিউরকে সরিয়ে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। আরো জানাচ্ছেন জুবাইর রাজিন। 15 লাখ টাকা মূল্যের একটি ছাগল কোরবানির জন্য কিনে ইফাত নামে এক তরুণ তার ফেসবুকে পোস্ট করেন। পরে জানা যায় সেই ছেলের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। এরপরই সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। প্রশ্ন উঠে আসে তার আয়ের উৎস নিয়ে। একজন সরকারি চাকরিজীবী হয়ে কিভাবে বিপুল সম্পদের মালিক হন তা উঠে আসে গণমাধ্যমের অনুসন্ধানে। তার ব্যাংক হিসেবে নগদ শত কোটি টাকার খবরও বেরিয়ে আসে। বিষয়টি নজরে আসে দুর্নীতি দমন কমিশন দুদকের। তার অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এদিকে মতিউর ও তার স্ত্রী সন্তানদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করে দুদক। এই আবেদনের প্রেক্ষিতে সোমবার মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এদিকে মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুদকের 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান দুদক সচিব। এনবিআর এর সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের জন্য একটি 3 সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। সেই টিমের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে একটি অগ্রগতি হচ্ছে তার স্ত্রী, তিনি এবং তার সন্তান যেন দেশের বাইরে চলে যেতে না পারেন, সেই জন্য আমাদের অনুসন্ধানকারী টিমের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে আইজিপি জানান আদালতের নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমাদেরকে আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয় এটার যে রিকোয়ারমেন্ট। এর মধ্যেই গুঞ্জন ওঠে আখাউড়া সীমান্ত দিয়ে মতিউরের ভারতে পালিয়ে যাওয়ার। তবে ইমিগ্রেশন কর্মকর্তা দেশ টিভিকে জানান তার ভারতে যাওয়ার কোনো তথ্য নেই। এমন কোনো তথ্য আমাদের কাছে নাই। না 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 না, ঠিক আছে ভাই, এটা গুজব ছড়ছে, সবাই আমাকে ফোন দিচ্ছে। এর আগে রোববার মতিউর রহমানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডে রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকা।
এলাকাটিতে মানুষের বসবাস থাকলেও সেই এলাকার চলাচলের রাস্তা পড়ে আছে 8 থেকে 10 বছর যাবৎ বেহাল দশায়। বৃষ্টিতে জলাবদ্ধতা আর এমনই সময়ে ঝাঁকুনিতে অতিষ্ঠ এই এলাকার বাসিন্দারা। এ নিয়ে খুব দীর্ঘদিনের তাদের অভিযোগ, জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও দীর্ঘ এই বছরগুলোতে হয়নি সড়কের সংস্কার। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। সড়কটিতে কৃষ্ণচূড়া গাছগুলোর দিকে তাকালে প্রাণ জুড়িয়ে যাবে যে কারো, তবে সড়কটিতে গাড়ি চলাচলের চিত্র দেখলে যে কারো হুঁশ উড়ে যাবে নিমিষেই। মালামাল নিয়ে চলাচলে পাওয়া যায় না কোনো গাড়ি। ঝাঁকুনিতে আরো অসুস্থ হয়ে পড়েন এই এলাকার পথচারীরাও। 7 মাস আগে আমাদের মেয়র আসছিল, বিটি বালু ফেলাবার পরে উনি একদিন আসছে, সুন্দর করছে। তারপরে বৃষ্টি হওয়ার পরে শুধু প্যাক হয়েছে। একদিন আসছে, খুব আরামে আসছে, তারপরে কাদা আর কাদা। 1 বছর চাউল নিয়ে আসতে চাইলেও আসতে চায় না, বলে যে রাস্তা ভাঙ্গা যাবে না। বাজার নিয়ে আসতে চাইলেও আসতে চায় না, হাঁটতে আসা লাগে। চাক্কা চোক্কা বইসা যায়, লোকজন উঠতে পারে না, মানুষ চলাফেরায় কষ্ট হয়, চাক্কা মুচকায় ভাঙ্গে যায়। এই পথ দিয়ে রোগী নিয়ে চলাচলে যেমন সমস্যায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত, তেমনি ছোট শিশুরাও দুর্ঘটনার শিকার হচ্ছে এই পথে চলতে গিয়ে। বলছে তো সরাসরি, তো এটা এমপি সাহেব তো এটা উদ্যোগ নিছিল যে কাজ করবে নির্বাচনের পরে, উনি তো বলছিল আইসা, কিন্তু তারপরে তো কোনো উদ্যোগ নিল না এখনো পর্যন্ত। এটা অনেক আগে থেকে সমস্যা, এটা শুনছি খালি ঠিক হবে এই পর্যন্তই রয়েছে। একটা 6 মাসের বাচ্চা দুধ, মহিলা দুধ গর্ভবতী, তাই এনতে লয়ে মেডিকেলে যাইতে ডেলিভারি রিস্কার মাদান আনে তো গাড়ির মাদান লয়ে দেবো। আপনার রাস্তায় যদি পানি জমে, কোনটা ভাঙ্গা কোনটা ভালো এটা তো দেখেন না, রাস্তা নামায় দিব তা পোল্ট্রি খেয়ে পড়ে যাব, এই চলতেছে। রাস্তা অনেক বড় বড় গর্তা, এই গর্তাতে ভালো ভালো দুর্ঘটনা হয়, 2 দিন 1 দিন পরপরই দুর্ঘটনা এখানে ঘটেই। বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও সংস্কার করা হয়নি এই সড়ক, অভিযোগ এলাকাবাসীর। এখানে পানি জমে থাকে প্রচুর, তো সেক্ষেত্রে আমাদের অনেক কষ্টকর হয়ে যায়। চলতে সময় গাড়ির থেকে অনেক সময় বাচ্চা পোলাপান কাইতে পড়েও যায়, গাড়ি কাইতে পড়ে যায়, অনেক সময় দেখা গেছে ব্যানের পিচ দিয়ে মাল পড়ে যাইতেছে। সড়কের এই বেহাল দশা নিয়ে কথা বলতে গেলে ইস্টার্ন হাউজিং কর্তৃপক্ষ বলেন, প্রস্তুতি ছাড়া কথা বলা সম্ভব নয়। আমি তো ওইভাবে জানবো না যেটা আপনার আসছেন, হ্যাঁ, আর আমি তো ওইভাবে তাৎক্ষণিকভাবে বলতে পারবো না, এটা প্রিপারেশন আছে না। বর্তমান কাউন্সিলরের দায়িত্ব গ্রহণের 4 বছরে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন না হলেও আগামী মাসে সড়ক সংস্কার কাজে নামবে সিটি কর্পোরেশন বলে স্বপ্ন দেখাচ্ছেন স্থানীয় কাউন্সিলর। মোটামুটি সেগুলো আমরা করে একদম সব গুছিয়ে আমরা টেন্ডারে চলে গেছি। আমাদের কত 1 সপ্তাহ, ঈদের 1 সপ্তাহ 10 দিন আগে আমাদের একটা টেন্ডার হয়েছে স্ট্রংজিং যে মেইন রোডটা, পর্যায়ক্রমে টেন্ডার হতে থাকবে। ইনশাল্লাহ আমরা এই কয়েকদিন ভিতরে মাননীয় মেয়র এবং মহোদয়কে নিয়ে আমরা স্ট্রংজিংয়ের রাস্তা উদ্বোধন করব। 1 দশকের দুর্ভোগ থেকে শীঘ্রই মুক্তি মিলবে এমন প্রত্যাশা এই সড়কের চলাচলকারীদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। বৃষ্টি না হওয়ায় উন্নতি হয়েছে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যা পরিস্থিতি। সুনামগঞ্জে নদ নদীর পানি কমতে থাকায় আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ। বন্যার তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোয়ারা বাজার, ছাতক ও সুনামগঞ্জ সদর। এদিকে বন্যায় হবিগঞ্জে নবীগঞ্জে 40 হেক্টর জমির শাক সবজি ও 25 হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে। তবে মৌলভীবাজারে এখনও বাড়ি ঘরে পানি থাকায় হাওড়া অঞ্চলে প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী। জেলায় মনু ও ধলাই নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন হাওর বেষ্টিত কুলাউড়া, জুড়ি ও বড়লেখার মানুষ। সরকারি কোনো বরাদ্দ আমরা পাই নাই, কোনো কিছু আমরা দেখা সাক্ষাৎ করে নাই, আমরা পাইও না। কোনো সরকারি কোনো লিলিফ আমরা কোনো পাইছি না। এই যে পানি উঠছে কেউ দেখাশোনাও করছে না। মাসাং পাইতা আর বাদে 251 কইরা কইরা থাকা অবস্থা থাকতে আছে আর কি, কষ্ট কইরা কি করব। সংবাদ সকালে আরো থাকছে। গাজায় খাদ্য সংকটে 4,95,000 ফিলিস্তিনি, যুদ্ধের কারণে বন্ধ 8 লাখ শিক্ষার্থীর শিক্ষা জীবন। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির কারণে চরম বিপাকে পড়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হাজার হাজার গ্রাহক। ব্যবহার না করেও মাসের পর মাস দিতে হচ্ছে অস্বাভাবিক বিদ্যুৎ বিল। দিনের পর দিন বিদ্যুৎ অফিসে ঘুরেও মিলছে না কোনো সুরাহা। গ্রাহকদের অভিযোগ, মিটার না দেখে অফিসে বসে ইচ্ছে মতো বিল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ওজোপাড়িকর কর্মকর্তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাইদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার ভেড়ামারা ওজোপাটিকা অফিসে আসা এই মানুষগুলো জানেও না কিভাবে করা হয় বিদ্যুৎ বিল, কেনই বা তা বাড়ে কমে। শুধু জানেন
একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেও গত কয়েক মাস ধরে তাদের বিদ্যুৎ বিল বেড়েছে আগের তুলনায় কয়েক গুণ। কারো কারো 1000 টাকার বিল ঠেকেছে 8000 টাকায়। এমন অস্বাভাবিক ভুতুড়ি বিলের ফাঁদে পড়ে হাজার হাজার গ্রাহক দিনের পর দিন ঘুরছেন বিদ্যুৎ অফিসে। এরা আমাদের মিটার ভাড়া নেয়, ডিমান্ড চার্জ নেয়, সব নেয়, কিন্তু আমাদের সার্ভিসটা ঠিক মতো তো দেয় না। আবার অফিসে এসে সমস্যার সমাধানটা তো আমাদের করে দেয় না। প্রত্যেক মাসে 10 থেকে 15 ইউনিট কারেন্ট পোড়ায়, সেখানে আসছে 240 ইউনিট, মানে 3500 টাকা বিদ্যুৎ বিল, মাথা নষ্ট করার মতো। অফিসের লোক সাহেব দাস বসে করে না, আবার বসে যায় রেটিং, বসে মিটার পাল্টান। গ্রাহকদের অভিযোগ, মিটার না দেখে অফিসে বসেই ইচ্ছে মতো বিল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ওজোপটিকর কর্মকর্তারা। এমন ভুতুড়ি বিলের হাত থেকে মুক্তি চায় তারা। যেখানে ওরা চুরি করে, ওদের যেখানে লাইন ভাড়া দেওয়া আছে, অবৈধ লাইন আছে, এই অ্যাডজাস্টটা বা ওদের যে সিস্টেম লস আছে, এটা জনগণের উপর এইভাবে তারা চাপায় দেয়। চোখে ধুলা পড়ছে বা দেখতে পায় নাই, দেখতে পায় নাই 1 মাস যেতে পারে, 2 মাস 3 মাস এরকম হতে পারে না। আমি যেটা ইউজ করছি আমি সেই বিল দিব, আমি যে বিল ইউজ করি না আমি সেই বিলটা কেন দিব? এদিকে গ্রাহকদের অস্বাভাবিক ভুতুড়ি বিলের অভিযোগের সত্যতাও মিলেছে বিদ্যুৎ বিভাগের এই অফিস সহকারীর কথাই। যেগুলো হয়েছিল কিছু ভুল ত্রুটি ছিল সেগুলো আমরা অলরেডি রিমুভ করে দিয়েছিলাম সেটা গত মাসে, এই মাসে তো কোনো বেড়েই হয়নি। তবে নিজেকে সৎ দাবি করে ভেড়ামারা ওজোপটিক অফিসের এই কর্মকর্তা বলছেন, একদিনে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। আমি দায়িত্ব নেওয়ার পরে আমি আমার জায়গা থেকে শতভাগ চেষ্টা করেছি ফেয়ার, মানে একদম ক্লিন একটা পরিস্থিতি তৈরি করতে। তো ওই একদিনে কিন্তু হুট করে রেভলিউশনারি চেঞ্জ করা আসলে সম্ভব না। হ্যাঁ, আমাকে সময় দিতে হবে। বিদ্যুৎ বিভাগের এমন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগী গ্রাহকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। 2018 সালে 31 থেকে 50 শয্যায় উন্নীত করা হয় নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স। গত 6 বছর পার হলেও এখনো পূরণ হয়নি জনবল। 31 শয্যার জন্য যে লোকবল প্রয়োজন সেটিও নেই। পাহাড়ি এই উপজেলায় স্বাস্থ্য খাত বদলে যাওয়ার বিপরীতে কর্মস্থলে চিকিৎসক অনুপস্থিত সহ নানা অনিয়ম ঘিরে ধরেছে। এতে করে উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষের সুষ্ঠু মনিটরিং এর অভাবে বেহাল অবস্থা মনে করছেন স্থানীয়রা। বান্দরবান থেকে সহকর্মী আবুল বাশা নয়নের পাঠানো প্রতিবেদন। সময় সকাল 11টা। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে বড়কর্তার দরজায় লাগানো বায়োমেট্রিক মেশিন চালু করছেন হাসপাতালের টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা এক কর্মী। এর কিছুক্ষণ পর 11টা 27 মিনিটে সিএনজি গাড়িতে চড়ে হাসপাতালে এলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার AZM সেলিম। অন্যদিকে জরুরি বিভাগের সামনে চিকিৎসা প্রার্থী নারী পুরুষের দীর্ঘ লাইন। ভেতরে চিকিৎসা দিচ্ছেন এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিদিনকার চিত্র এটি। সরকারি এই হাসপাতালটিতে যন্ত্রাংশ থাকলেও পাহাড়ি প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অসহায় রোগীদের প্রাথমিক চিকিৎসা না দিয়েই কক্সবাজার হাসপাতালে রেফার করা হয়। আর ডাক্তারদের ভূমিকায় কাজ করেন নার্স। এভাবেই চলছে হাসপাতালটির স্বাস্থ্য সেবা। একদিন হয়ে গেছে ডাক্তার আসে নাই, নার্স দেখছে। আমি কালকে নগরীর আগে আমার মামাকে নিয়ে এখানে আসছি, ডাক্তার আসে নাই। ছোট রোগ নিয়ে গেল, তারা এই সেবাগুলি পাচ্ছেন না, সেখানে যাওয়া মাত্রই তাদেরকে কক্সবাজার রেফার করা হয়। এখনো পুরাতন ভবন আছে, পুরাতন বেডশিট, পুরাতন সিট এগুলো ব্যবহার করতেছে। কাগজপত্র অনুযায়ী ডাক্তার রয়েছেন 6 জন, কিন্তু টানা 3 দিন বিভিন্ন সময় হাসপাতাল পরিদর্শন করে দেখা গেছে একজন মাত্র ডাক্তার উপস্থিত ছিলেন। 2 জন মেডিকেল অফিসার হওয়াতে আমাদের ইমার্জেন্সি, বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ 2 জনকেই দেখতে হয়। এই সমস্ত কাজের কারণে ওনাদের একটা আমার মনে হয় যে ওনারা যখন কম্পেয়ার করছেন সেই তুলনায় ডাক্তার কম বলে মনে করছেন। অভিযোগ প্রসঙ্গে জানতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সরকারি নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। আবুল বাশার নয়ন, দেশ টিভি, বান্দরবান।